যে দেশে ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত হয় না, সেই দেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় না। ফলে গণতন্ত্রহীনতাই আমাদের সবচেয়ে বড় সংকট। কারণ যেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে না, সেখানে জনগণের কাছে তাদের যেমন দায়বদ্ধতা থাকে না, তেমনি জবাবদিহিতারও কোনো প্রয়োজন থাকে না। আর যখন সেই পরিস্থিতি হয়, তখন অনিবার্যভাবেই যা হয় তাই হচ্ছে বাংলাদেশে। আমাদের সর্বগ্রাসী দলীয়করণ আমাদের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে ফেলেছে প্রায়। সেটা বিচার বিভাগ বলেন, সেটা নির্বাচন কমিশন বলেন, পাবলিক সার্ভিস কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, আর যাই বলেন, প্রশাসনের সকল পর্যায়ে এই ঘটনা ঘটেছে। এবং যখন এটা ঘটে আর কি, তখন তার অনিবার্য আরেকটা পরিণতি হয়, সেটা হলো দুর্নীতি অনাচার বেড়ে যায়। এবং আমাদের দেশে দুর্নীতি অনাচার যে কি পরিমাণ বেড়েছে, এটা মাঝে মাঝে আমরা পত্রপত্রিকায় আমরা দেখতে পাই। আমরা সম্রাট, পাপিয়া ইত্যাদি ইত্যাদি শুনি। আমরা শুনি সুইস ব্যাংকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা জমা হচ্ছে। আমরা শুনি কানাডায় বেগম পাড়া হয়েছে। আমরা শুনি বিভিন্ন দেশে সেকেন্ড হোমের ছড়াছড়ি। কোত্থেকে আসে এত টাকা, যায় কিভাবে? যে দেশের মানুষ এত কষ্টে আছে, যে দেশে দারিদ্র সীমার নিচে কোটি কোটি মানুষ জীবন যাপন করে, সে দেশের এত টাকা মাত্র কিছু লোকের হাতে, এবং সে টাকাও পাচার হয়ে যাচ্ছে, বিচার হচ্ছে না। অথচ মাত্র 2 কোটি টাকা, যে টাকা বেগম খালেদা জিয়া কোনোদিন ছুঁয়েও দেখেন নাই, আদালতে আমরা উপস্থিত থাকি যখন জেরা হয়, বেগম খালেদা জিয়ার কোনো সংশ্লেষ সেই মামলায় তারা প্রমাণ করতে পারে নাই। এবং বারবার তারা ইনকোয়ারি অফিসারের পরিবর্তন করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে, যে টাকা তসরুপ হয় নাই বরঞ্চ কয়েক গুণ বেড়েছে, সেটা তসরুপের অভিযোগে তাকে জেলে দেওয়া হলো। অথচ কি দুর্ভাগ্য আমাদের যে সেই দেশে এই ধরনের একটা অভিযোগে তিনি কারাগারে যেতে দিয়ে গেলেন, যেখানে শেয়ার মার্কেট লুট হয়ে হাজার হাজার কোটি টাকা চলে যায়, যে দেশের ব্যাংকগুলি লুটে পুটে খাওয়া হচ্ছে, যে দেশের রাষ্ট্রীয় ব্যাংক, যে ব্যাংকে টাকা ছাপানো হয়, যে ব্যাংকে টাকা সংরক্ষিত থাকে, সেই বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় সেই দেশে। এবং আরো একটা অনিবার্য পরিণতি, সেটা হলো যে জনগণের প্রতিনিধিরা না, যখন অন্যরা ক্ষমতাশালী বেশি হয়, তখন এই গুম, খুন, হয়রানি, নির্যাতন এসবও বেড়ে যায়, বেড়ে গেছে বাংলাদেশে। এবং দলীয়করণের কারণে যোগ্য মানুষরা যোগ্য স্থানে দায়িত্ব পায় না বলেই শুধু অপশাসন না, জনগণের ভোগান্তি বাড়ে। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে 2015 সাল, 2017 সাল, এমনকি 2019 সালেও পেঁয়াজের সংকট হয়েছে। গত বছর তো প্রায় 300 টাকা কেজি পর্যন্ত হয়ে গেছিল পেঁয়াজের দাম। তারপরেও যারা দায়িত্বপ্রাপ্ত তাদের হুঁশ হয় না। এবারও পেঁয়াজের সংকটে জনগণ ভোগান্তিতে আছে। এই কোভিড মহামারীর মধ্যে এইসব সংকট নিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষের বসবাস। একটু আগে আপনারা শুনেছেন যে এই কোভিড নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা মন্ত্রীদের যেসব বক্তব্য শুনেছি,
এসব বক্তব্য মাঝে মাঝেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চমৎকার ভাবে প্রচারিত হয় যে কে কবে কি বলেছেন আর এখন কে কি বলছেন। সারা দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অযোগ্যতা, অক্ষমতা, অদক্ষতার কারণে ক্ষুব্ধ। আর সেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে। তো এখন এটাই যদি যোগ্যতার প্রমাণ হয় যে দেশের 64টি জেলার মধ্যে প্রায় 1/3 জেলায় এখন পর্যন্ত কোনো টেস্টিং ফ্যাসিলিটিস সৃষ্টি করা যায় নাই, যেখানে মানুষ চিকিৎসা ব্যবস্থার উপর হতাশ হয়ে পড়েছে। এমনকি টেস্টিং এর জন্য সরকারি যেসব প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান সেখানে যায় না, আর সেই টেস্টিং এর দায়িত্ব যাদের দেওয়া হয় সেটা তো আমরা দেখলাম তাদের বিরুদ্ধে তদন্ত করে কি পাওয়া গেল। এবং আজকে তাদের এসব ভুল পরীক্ষার রিপোর্টের কারণে ইতালি সহ বহু দেশে আমাদের প্রবাসীদের নতুন যাওয়ার তো দূরের কথা, যারা ছুটিতে আসছেন তারা পর্যন্ত ফিরে যেতে পারছেন না। এই যে বাস্তবতা, এই বাস্তবতা থেকে যদি আমরা দেশ এবং দেশের মানুষকে মুক্ত করতে চাই, তাহলে তার সমাধান তো একটাই, সেটা হলো জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করবে এমন একটি সরকার, যে সরকার জনগণ নির্বাচিত করবে, যে সরকার হবে জনগণের সরকার। সেই ধরনের একটা জনগণের সরকার কায়েম করাটা এই সংকটের একমাত্র সমাধান। যদি এটা না করা যায় তাহলে যে পরিস্থিতিতে আমরা পড়েছি এই পরিস্থিতির উন্নতি না, বরঞ্চ আরো অবনতি হবে। দাবি করা হয় যে আমরা অনেক উন্নত হয়ে গেছি, আমরা বাংলাদেশ নানাভাবে আমরা উন্নত হয়েছি, অথচ কদিন আগে একটা রিপোর্টে দেখলাম যে বাংলাদেশের 7.5 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই 7.5 কোটি ব্যাংক অ্যাকাউন্টে গড়ে জমা মাত্র 625 টাকা, অথচ সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে যে আমাদের মাথাপিছু গড় আয় $2,200 মতো, অর্থাৎ প্রায় 2 লক্ষ টাকা। কারা এই আয়টা, কাদের আয় দিয়ে আমার আয়কে হিসাব করা হচ্ছে? যেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠ শ্রমিকের যে প্রতিষ্ঠান, আমাদের তৈরি পোশাক শিল্প, যাদের রক্তে ঘামে তৈরি পোশাক রপ্তানি করে আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছি, যে প্রবাসীদের পাঠানো প্রায় $18 বিলিয়ন আমাদের অর্থনীতিতে বছরে যুক্ত হচ্ছে, প্রায় $40-45 বিলিয়ন যুক্ত হচ্ছে আরএমজি খাত থেকে, তারা কয় টাকা বেতন পায়? তারা কয় টাকা সঞ্চয় করতে পারে? তাদের জমা আছে কত টাকা কার হাতে? কদিন আগে একটা রিপোর্টে দেখলাম যে আরএমজির শ্রমিকরা এই করোনার সময়ে তাদের প্রায় 40% হয় তারা ধার করে চলছে, কিংবা তাদের সঞ্চয় তারা নিঃশেষ করে ফেলেছে, এখন তাদের আবার ধার করতে হবে। আমাদের প্রবাসী যারা শ্রমিক তারা বিপন্ন অবস্থায় আছে। প্রায় 1.5 লক্ষ শ্রমিক ফিরে এসেছে, আরো কয়েক লক্ষ শ্রমিকের ফেরার শঙ্কায় আছি আমরা। ইতিমধ্যে আমরা একটু আগে শুনলাম যে শীত সময়ে আমাদের করোনার প্রাদুর্ভাব আরো বাড়বে। সারা দুনিয়ার যে সংকটে, সেই সংকটে আমাদের প্রস্তুতি আমরা যথাসময়ে যদি নিতে পারতাম তাহলে এত বিপদে আমরা পড়তাম না। আমাদের দেশে যে পরিমাণ ডাক্তার করোনায় মারা গেছে, দুনিয়ার আর কোনো দেশে এত ডাক্তার মারা গেছে বলে শোনা যায় না।
কেন আমাদের এই ডাক্তারগুলি মারা গেল? দেখা গেল যে স্বাস্থ্য বিভাগ থেকে যেসব সামগ্রী আর সুরক্ষা সামগ্রী ক্রয় করা হয়েছে সেখানে দুর্নীতির কারণে নিম্নমানের সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছিল এই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। এটাও তাদের মৃত্যুর একটা অন্যতম কারণ। কিন্তু এখনো কারো শাস্তি হয়েছে এরকম তথ্য কিন্তু আমরা পাই নাই। আমরা দেখছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়াকড়ি খুব একটা হচ্ছে না। এই যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন সরকারের একটা টেকনিক্যাল কমিটি আছে, সেই কমিটি যখন লকডাউনের কথা বলল তখন সেটা মানা হয় না। এখনো সম্প্রতি তারা বলেছে যে এই করোনা এর বিস্তৃতি রোধ করার জন্য সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু আমরা তো দেখছি যে হাজার হাজার মানুষ মাস্ক ছাড়া কিংবা মাস্কের ব্যবহার ঠিক মতো না করে পথে ঘাটে চলছে। সবকিছু খুলে দেওয়া হয়েছে, প্রায় স্কুল কলেজ ছাড়া সবই প্রায় খুলে গেছে। তা আমরা আর একটা দুর্যোগের দিকে যাচ্ছি। তো অর্থনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, করোনার দুর্যোগ, এই সমস্ত দুর্যোগ সবকিছুর মূলে তো হলো এই যে আমাদের দায়বদ্ধতা কিংবা জবাবদিহিতার অভাব আছে সরকারে। কাজেই সরকারের কাছে সরকার দরকার এমন যে সরকার দায়বদ্ধ এবং জবাবদিহিতামূলক হবে। আর সেখানেই আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি জনগণকে সাথে নিয়ে তাদের চিন্তা, ভাবনা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে ধারণ করে তাদের জন্য একটা উন্নত জীবনের নিশ্চয়তা বিধানের দৃঢ় সংকল্প নিয়ে রাজনীতিতে এসেছিলেন। দেশের একটা দুঃসময়ে যখন দেশে সামরিক স্বৈর শাসন চলছিল এবং দীর্ঘ 9 বছর আপোষের লড়াই করে তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সেই গণতন্ত্রের সুফল আমরা ভোগ করছি। এবং এরপরে আরেকবার তথাকথিত অসাংবিধানিক 1/11 সরকার যে জরুরি অবস্থা জারি করেছিল, যে জরুরি অবস্থা সামরিক শাসন যেমন রাজনৈতিক অধিকার কেড়ে নেয়, জরুরি আইনও তেমনি রাজনৈতিক অধিকার কেড়ে নেয়। তারা সেই জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন করতে চেয়েছিল 2007 সালের শেষের দিকে। আমাদের অনেকগুলি দল রাজিও হয়ে গেছিল, বর্তমান ক্ষমতাসীন দল সহ। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই সেই নেত্রী যিনি দাবি করেছিলেন যে জরুরি অবস্থা প্রত্যাহার না করলে আমরা নির্বাচনে যাব না, এবং শেষ পর্যন্ত তার দাবির মুখে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হয়েছিল। অর্থাৎ আরেকবার তিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। কাজেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের তো সেই নেত্রীকেই দরকার যিনি গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন এবং যিনি জনগণের আস্থা ভাজন। বাংলাদেশের রেকর্ড দেখলে দেখা যায় যে কোনো একজন রাজনীতিবিদ এতগুলি নির্বাচনী আসনে সারা দেশের বিভিন্ন জেলায় অংশগ্রহণ করেছেন এবং কোনোটাতেই পরাজিত হন নাই। এই রেকর্ড তো বেগম খালেদা জিয়া ছাড়া আর কারো নাই। এবং এই সংখ্যা বিবেচনা করে আমরা দেখতে পাই যে সারা দেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ তিনি। আর সে কারণেই তো তাকে রাজনীতির অঙ্গন থেকে নির্বাসিত করার জন্য একটা মিথ্যা মামলায় তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এবং তিনি দারুণ অসুস্থ। তিনি নিজের স্বাস্থ্যের কথা না ভেবে জনগণের কল্যাণের কথা ভেবেছেন, লড়াই করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে এই বয়সে
তিনি দারুণভাবে অসুস্থ, তার সুচিকিৎসা প্রয়োজন, সবাই বলছে। কিন্তু তিনি সেই সুচিকিৎসার জন্য প্রয়োজন হলে যদি উনি মনে করেন এবং উনি চান, তাহলেও তিনি বিদেশে চিকিৎসা করতে পারবেন না, এরকম একটা নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি এই নিষেধাজ্ঞা অমানবিক, অন্যায়। কারণ একজন সাধারণ যে কোনো নাগরিকও এই অধিকার সংরক্ষণ করে। এই সরকারের অনেক মন্ত্রী, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই করোনার মধ্যেও তো তাদের চিকিৎসার জন্য বাইরে গেছে, করোনার আগেও গেছে। বিভিন্ন সরকারের সময় কারারুদ্ধ ব্যক্তিরা দেশের বাইরে চিকিৎসার জন্য গেছে, দৃষ্টান্ত আছে। কিন্তু বেগম খালেদা জিয়াকে তার পছন্দের ডাক্তার দিয়েও চিকিৎসা করানো হয় নাই, তার পছন্দের হাসপাতালেও চিকিৎসা করানো হয় নাই। এখনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে তিনি চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে যেতে পারবেন না। আমরা মনে করি যে এটা অমানবিক। সরকারের উচিত এটা পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যে যদি তার সুচিকিৎসার জন্য একান্তই প্রয়োজন হয়, তাহলে তিনি যেন চাইলে বিদেশে যেতে পারেন। দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নেত্রী শুধু নন, তিনি বিএনপি নেত্রী না শুধু, তিনি বিএনপি নেত্রী থেকে হয়েছিলেন 7 দলীয় জোটের নেত্রী, সেখান থেকে তিনি হয়েছিলেন দেশনেত্রী। তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করে হয়েছেন গণতন্ত্রের মাতা। এই মানুষটাকে দেশের সাথেই তো বাঁচিয়ে রাখা দরকার। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের সরকারও মুক্তিযুদ্ধের কথা বলে। মুক্তিযুদ্ধের মূল চেতনাই তো গণতন্ত্র, আর সেই গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি আপোষহীন লড়াই করেছেন, যিনি সমস্ত লোভ লালসা অতিক্রম করেছেন, যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হয়েছে। সেই মানুষটাকে তার সুচিকিৎসার জন্য প্রয়োজনে বাইরে যেতে দেওয়া হবে না, এ ধরনের কোন সিদ্ধান্ত কোন বিবেচনাতেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সেজন্য এইভাবে বলতে চাই আর কি, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের যে বিদ্যমান সংকট, সেই সংকট থেকে দেশের মানুষকে বাঁচানোর জন্য তার উপস্থিতি অনিবার্য, তার নেতৃত্ব অপরিহার্য। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। সরকার দাবি করে তারা খুবই জনপ্রিয়। এত জনপ্রিয় হলে 2014 সালে সব রাজনৈতিক দলকে বাইরে রেখে 300-র মধ্যে 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে হয় কেন? এত জনপ্রিয় হলে দিনে নির্বাচন রাত্রে করতে হয় কেন? কেন বিরোধী দলের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়? একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হোক, দেখা যাক জনগণ কাকে পছন্দ করে, কাকে ভালোবাসে, কাকে তাদের পরিচালনার দায়িত্ব দিতে চায়। কিন্তু সেটা তো হওয়ার না, কারণ একটা অনুগত নির্বাচন কমিশন নিয়োগ করে রাখা হয়েছে। এমন অনুগত নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন রাষ্ট্রের সংবিধানে তাকে যে ক্ষমতা দেয় বা দিয়েছে, তারা সেই ক্ষমতা সরকারকে দিয়ে দিতে চায়। তো এই ধরনের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের উচিত সবাই মিলে চেষ্টা করা। মান্না ভাইরা আছেন, আরো অনেক রাজনৈতিক সংগঠন আছেন, সবাই বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন, সবাই তার সুচিকিৎসার দাবি করেছেন, এবং সবাই মিলে দরকার হলে চেষ্টা করতে হবে আরো। এবং বেগম খালেদা জিয়াকে একটা গণতান্ত্রিক সমাজে কাউকে বাদ রাখার তো কোনো সুযোগ নাই। গণতন্ত্রকে বলে ইনক্লুসিভ সিস্টেম, যেখানে সবাইকে সম্পৃক্ত করতে হয়, সেখানে সব ধরনের মত পথের লোকরা
রাজনীতি করার সুযোগ পায়। আপনারা যে দেশে আছেন সেখানে চার্চেও খুব পাওয়ারফুল, আবার সে দেশে কমিউনিস্ট পার্টিও আছে, কিন্তু জনগণ কাকে পছন্দ করবে সেটা জনগণকে ছেড়ে দেওয়া হয়। আমাদেরও তাই করা হয়, জনগণের কাছে ছেড়ে দেওয়া, জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু নির্বাচনের পরিস্থিতি তো এমন যে ধানমন্ডির এর আগে যে নির্বাচন হয়েছে সেখানে সরকারি হিসাবে বলা হচ্ছে যে মাত্র শতকরা কয়েকজন মানুষ ভোট দিয়েছে। রিপোর্টে আসছে পত্রিকায় শতকরা 5-6% লোক ভোট দিতে গেছে। সরকারি দলের সমর্থকরাও তো ভোট দিতে যায় নাই, কারণ রেকর্ড বলে যে এই সরকারের সমর্থন, সরকারি দল যারা তাদের সমর্থন তো অ্যারাউন্ড 30%+। তাহলে 5-6% লোক ভোট দিতে যায়, বাকিরা যায় না কেন? অর্থাৎ মানুষ নির্বাচনের উপর আস্থা হারিয়ে ফেলেছে, নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছে, নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা হারিয়ে ফেলেছে। অথচ নির্বাচন হলো গণতন্ত্রের বাহন। এই বাহন যদি অকেজো হয়ে যায়, গণতন্ত্র তো অচল হয়ে যাবে, গণতন্ত্রের পথ চলা রহিত হয়ে যাবে, গণতন্ত্র দুর্বল না খালি, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। অতএব নির্বাচনী প্রক্রিয়াটাকে টিকিয়ে রাখতে হবে, নির্বাচনী প্রক্রিয়ার উপর জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিদের দেশ পরিচালনার দায়িত্বে নিয়ে আসার সুযোগ সৃষ্টি করতে হবে। আর সেটা করার জন্য যার উপস্থিতি, যার নেতৃত্ব অপরিহার্য, যেটা জনদাবি, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তাই তার সুস্থতা শুধু না, আমরা আশা করব যে আগামী দিনের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, সে লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে